হেল্পলাইন চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থাকছে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একটি বিখ্যাত গল্প সুভা। সুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি সাধু ভাষায় লিখিত হয়েছে। তো শিক্ষার্থীদের সুবিধার জন্য এটি চলিত ভাষায় রূপান্তর করে পাঠ করা হচ্ছে। তো চলে যাচ্ছি মূল পাঠে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো সে বোবা হবে। তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিল রাখার অনুরোধে তার বাবা ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী। এখন সবাই তাকে সংক্ষেপে শুভা বলে। নিয়ম মতো খোঁজ খবর ও অনেক অর্থ খরচ করে বড় দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি বাবা মায়ের নীরব হৃদয়ের বোঝার মতো রয়ে গেছে। যে কথা বলে না সে যে অনুভব করে এটা সবার মনে হয় না, এজন্য তার সামনেই সবাই তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ হিসেবে তার বাবার বাড়িতে এসে জন্মেছে এ কথা সে ছোটবেলা থেকেই বুঝে নিয়েছিল। তার ফল এই হয়েছিল, সাধারণের চোখের সামনে থেকে নিজেকে গোপন করে রাখতে সে সবসময় চেষ্টা করত। মনে করতো আমাকে সবাই ভুললে বাঁচি, কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? বাবা মায়ের মনে সে সবসময় জাগ্রত ছিল। বিশেষ করে তার মা তাকে নিজের একটা খুঁত হিসেবে দেখতেন, কারণ মা ছেলের চেয়ে মেয়েকে নিজের অংশ হিসেবে দেখেন। মেয়ের কোনো অপূর্ণতা দেখলে সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরং মেয়ের বাবা পানিকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের চেয়ে একটু বেশি ভালোবাসতেন, কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে তার উপর খুব বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না ঠিকই, কিন্তু তার লম্বা চোখের পাতা ঘেরা বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তার ঠোঁট মনের ভাবের আভাস পাওয়া মাত্র কচি পাতার মতো কেঁপে উঠত। কথায় আমরা যেভাবে ভাব প্রকাশ করি সেটা আমাদের অনেকটা নিজের চেষ্টায় তৈরি করে নিতে হয়, অনেকটা অনুবাদ করার মতো। সব সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছুই অনুবাদ করতে হয় না। মন আপনিই তার ওপর ছায়া ফেলে, ভাব আপনিই তার ওপর কখনো ছড়িয়ে পড়ে, কখনো বন্ধ হয়ে যায়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিভে যায়, কখনো অস্তগামী চাঁদের মতো অনিমেষভাবে তাকিয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। মুখের ভাব যার জন্ম থেকে নেই, তার চোখের ভাষা অসীম উদার এবং অতল গভীর, অনেকটা পরিষ্কার আকাশের মতো, উদয় অস্ত এবং আলো ছায়ার নিঃশব্দ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বিশাল প্রকৃতির মতো একটা নির্জন মাহাত্ম্য আছে। এজন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে একরকম ভয় করত, তার সঙ্গে খেলা করত না। সে নির্জন দুপুরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়ের মতো। বহুদূর পর্যন্ত তার বিস্তার নেই। নিরলস সেই নদীটি আপন কাজ করে যায় দুই ধারের গ্রামের সবার সঙ্গেই তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে জনবসতি এবং গাছপালার ছায়ায় ঘেরা উঁচু তট। নিচ দিয়ে গ্রাম্য স্রোতস্বিনী আপন মনে দ্রুত পদক্ষেপে আনন্দের সাথে নিজের অসংখ্য কল্যাণ কাজে চলেছে। বাড়িকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, তার বাঁশের বেড়া, আটচালা গোয়াল ঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাইয়েদের নজর কাড়ে। এই ঘরোয়া সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের পাতার শব্দ সব মিশে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো সুভার চিরনীরব হৃদয়ের উপকূলে এসে আছড়ে পড়ে। প্রকৃতির এই বিচিত্র শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চোখের পাতা ঘেরা সুভার যে ভাষা তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিঝি পোকা ডাকা তৃণভূমি থেকে শব্দহীন নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস। এবং দুপুরে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থরা ঘুমতো, পাখিরা ডাকতো না, খেয়া নৌকা বন্ধ থাকতো, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে ভয়াবহ নির্জন মূর্তি ধারণ করত, তখন রুদ্র আকাশের নিচে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, একজন তপ্ত রোদে আর একজন গাছের ছায়ায়। সুভার যে গুটিকত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পায়ের শব্দ তারা চিনত। তার ভাষাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তারা ভাষার চেয়ে সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন বকছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের চেয়ে ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুই হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে ধরে তার কানের কাছে নিজের গাল ঘষত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতো, তার গা চাটত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত।
তাছাড়া অনিয়মিত আসা যাওয়াও ছিল। বাড়িতে যেদিন কোনো কঠিন কথা শুনতো সেদিন সে অসময়ে তার এই মূক বন্ধু দুটির কাছে আসতো। তার ধৈর্যশীল বিষাদ ভরা দৃষ্টি থেকে তারা কি একটা অন্ধ অনুমানের দ্বারা বালিকার মনের কষ্ট যেন বুঝতে পারত, এবং শুভার গায়ের কাছে ঘেঁষে এসে অল্প অল্প করে তার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। এরা ছাড়া ছাগল এবং বিড়াল ছানাও ছিল, কিন্তু তাদের সাথে শুভার এমন সমকক্ষভাবে বন্ধুত্ব ছিল না। তবুও তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল ছানাটি দিনে এবং রাতে যখন তখন শুভার গরম কোলটি নিশ্চিন্তে দখল করে আরাম করে ঘুমাতো, এবং শুভা তার ঘাড় ও পিঠে কোমল আঙ্গুল বুলিয়ে দিলে যে তার ঘুমে বিশেষ সাহায্য হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সাথে বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা বোঝা কঠিন, কারণ সে ভাষাওয়ালা জীব, সুতরাং উভয়ের মধ্যে সমান ভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ, লোকটি নিতান্তই অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করার চেষ্টা করবে, অনেক চেষ্টার পর বাপ মা সে আশা ছেড়ে দিয়েছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের ওপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তারা নিঃসম্পর্কীয় লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কাজে আবদ্ধ না থাকায় তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরের যেমন এক আধটা গৃহহীন সরকারি বাগান থাকার প্রয়োজন, তেমনি গ্রামে দুই চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানেই একটা লোক কম পড়ে সেখানেই তাদের হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা, এতে অনেক সময় সহজে কাটানো যায়। বিকেলের নদী তীরে তাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত, এবং এই উপলক্ষে সুভার সাথে তার প্রায় দেখা হতো। যে কোনো কাজেই নিযুক্ত থাকুক না কেন, একটা সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সবচেয়ে ভালো, এজন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝত। এজন্য সবাই সুভাকে শুভা বলতো। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর যোগ করে সুভাকে সু বলে রাখতো। সুভা তেঁতুল তলায় বসে থাকতো এবং প্রতাপ অদূরে ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকতো। প্রতাপের জন্য একটি করে পান বরাদ্দ ছিল, সুভা তার নিজে সাজিয়ে আনতো, এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে তাকিয়ে তাকিয়ে ইচ্ছা করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, কোনো একটা কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে সে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত। মন্ত্র বলে হঠাৎ এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটিয়ে দিতে ইচ্ছা করত যা দেখে প্রতাপ অবাক হয়ে যেত। বলতো, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব দিত, এবং পাতালে গিয়ে দেখতো রূপর প্রাসাদে সোনার পালঙ্কে কে বসে? আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারতো না? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সু জন্মহীন পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই অবাক করতে পারছে না। শুভার বয়স ক্রমেই বেড়ে উঠছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করতে পারছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনায় ভরিয়ে তুলছে। সে নিজেকে নিজে দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, এবং বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শোবার ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকী সুপ্ত জগতের উপর জেগে বসে আছে। যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটি কথা বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যাপক্ষ নিয়ে চিন্তিত বাবা মা চিন্তিত হয়ে উঠেছেন, লোকেও নিন্দা শুরু করেছে। এমনকি এক ঘরে করবে এমন জনরবও শোনা যায়। বাড়িকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তার শত্রু ছিল। স্ত্রী পুরুষে অনেক পরামর্শ হলো, কিছুদিনের জন্য বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে এসে বলল, চলো কলকাতায় চলো। বিদেশে যাওয়ার আয়োজন হতে লাগলো। কুয়াশা ঢাকা ভোরের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কায় সে কিছুদিন ধরে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরত, ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে তাকিয়ে কি একটা বুঝতে চেষ্টা করত, কিন্তু তারা কিছু বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন বিকেলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস না। বলে আবার মাছের দিকে মনোযোগ দিল। মর্মাহত হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকায়,
নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? শুভা তেমনি করে প্রতাপের দিকে তাকালো। সেদিন গাছের তলায় আর বসলো না। বাণীকণ্ঠ নিদ্রা থেকে উঠে শোবার ঘরে তামাক খাচ্ছিলেন। শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুকনো গালে অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতা যাওয়ার দিন ঠিক হচ্ছে। শুভা গোয়াল ঘরে তার শৈশব বন্ধুদের কাছে বিদায় নিতে গেল। তাদের নিজ হাতে খাইয়ে গলা জড়িয়ে ধরে একবার দুই চোখে যত পারে কথা ভরে তাদের মুখের দিকে তাকালো। দুই চোখের পাতা থেকে টপটপ করে চোখের জল পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশীর রাত। সুভা শোবার ঘর থেকে বের হয়ে তার সেই চিরপরিচিত নদী তীরে ঘাসের বিছানায় লুটিয়ে পড়ল, যেন ধরণীকে, এই বিশাল বোবা প্রকৃতিকে দুই বাহুতে ধরে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়িয়ে তুমিও আমাকে ধরে রাখো। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে।